এবার জাতিসংঘে চীনকে কড়া টক্কর দিতে অন্য অঙ্ক শুরু করলেন ডক্টর জয়শঙ্কর। পাকিস্তানে এই পুরো এপিসোডে আমরা অন্তত এটা বুঝে গেছি, এই সন্ত্রাসবাদের মদতদাতা কিন্তু চীন, যারা দিনের পর দিন পাকিস্তানকে ভারতের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা করেছে। এবার চীনকে পাল্টা দেওয়ার একটা পরিকল্পনা ভারতবর্ষের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। পরের সপ্তাহে জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউরিটি কাউন্সিলের মিটিং, আর এই সিকিউরিটি কাউন্সিলে ভারতবর্ষ এবার নিজেদেরকে আটোসাটো করে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। তারা কি দাবি করবেন? তারা প্রথমে যে দাবি করবে তার বিরোধিতা নিঃসন্দেহে চীনের পক্ষ থেকে আসবে, কারণ এই বিরোধিতা 22 এপ্রিল 2025 জাতিসংঘের যে স্টেটমেন্ট, সেই সময়ও কিন্তু চীন করেছিল। জাতিসংঘে ভারত দাবি করবে অবিলম্বে কাশ্মীরের ঘটনায় দায়ী টিআরএফ সংগঠনকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধকরণ করতে হবে, অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে নিষিদ্ধ করার জন্য ঝাঁপাবে ভারত। বিক্রম মিস্ত্রির একটি প্রেস কনফারেন্স কিছুদিন আগেই আপনাদের হয়তো সকলেরই মনে আছে, জানি আমি একটি আস্ত বড় এপিসোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম ভারতবর্ষ একমাত্র দেশ যে 2023-2024 ধারাবাহিকভাবে জাতিসংঘকে ইনফর্ম করেছিল লস্কর-ই তৈয়বা বা মানে মুজাহিদিনের মতো বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী, তারা প্রক্সি গ্রুপ তৈরি করছে। যেহেতু এই সকল গ্রুপ আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ, ফলে এরা অনেক কিছু সুবিধা পেতে পায় না। ফলে এরা বিভিন্ন আক্রমণের জন্য, নাশকতার জন্য বিভিন্ন প্রক্সি গ্রুপ তৈরি করে ভিন্ন এক নামে। মানুষগুলো এক, শুধু সংগঠনের নামটা আলাদা। এই সংগঠনের নাম যখন আলাদা করে দেওয়া হয়, তখন এদের মধ্যে কোনো নিষিদ্ধতার যে বারবারন্ত, সেই যে প্রভাব, তা কিন্তু পড়ে না। ফলে এই দলই অন্য আরেকটা দল তৈরি করছে শুধু ভারতকে অশান্ত করার জন্য। এই রকম আভাস জাতিসংঘে 2023-2024 নভেম্বরে দিয়েছে ভারত। তা আমার কথা নয়, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আন্তর্জাতিক স্তরে প্রেস কনফারেন্স করে বলেছেন। এরপরে ভারতবর্ষ এবার আপকামিং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল 1267, এই যে স্যাংশন কমিটি, এর সামনে প্রস্তাব দিচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে অবিলম্বে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ করতে হবে এবং পার্টিকুলারলি টিআরএফকে জঙ্গি সংগঠনের তকমা দিতে হবে। কারণটা কি? দেখুন, যদি নিষিদ্ধ করা হয় তাহলে আপাতত 3 থেকে 4 রকমের জিনিস এরা কিন্তু পাবে না। এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্যাংশন লাগানো হবে এদের উপরে। 1 নম্বর কি, এই সংগঠনের সঙ্গে জড়িত সকলের পাসপোর্ট ব্লক করা হবে। ফলে এই পাসপোর্ট কোন দেশের সেটা বোঝা যাবে, এরা কোন দেশের নাগরিক সেটা বোঝা যাবে, এবং কোন দেশের মানে এম্বাসি এদেরকে ভিসা ইস্যু করে সেই পুরো তথ্য কিন্তু আন্তর্জাতিক স্তরে চলে আসবে, যা ভারতের নিঃসন্দেহে বড় একটা মাস্টার স্ট্রোক। নাম্বার 2 যেটা হতে পারে তা হলো এদের বিপক্ষে জাতিসংঘের অনুমতি নিয়ে রেড নোটিশ জারি করা হতে পারে, ইন্টারপোলে যাওয়া যেতে পারে। কারণ কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, ভারত পরিষ্কার বলেছে এটা আন্তর্জাতিক স্তরের ক্রাইম। অদ্ভুত লাগার বিষয় কি জানেন, এই পুরো বিষয়টা নিয়ে বিবিসির মতো পত্রিকা টেরোরিস্ট শব্দটি ব্যবহার অবধি করেনি, তারা মিলিটেন্ট অ্যাটাক বলেছে, অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠীর লড়াই বলেছে। বিদ্রোহী গোষ্ঠী কারা? যারা দেশে থেকে দেশের বিভিন্ন মানুষকে ক্ষতি করে বা দেশের সরকারের বিপক্ষে লড়াই করে, তাদেরকে তো বলা হয় মিলিটেন্ট। টেরোরিস্ট কারা? যারা ভিন্ন দেশ থেকে একটা দেশের বিপক্ষে এসে যুদ্ধ করছেন, বিভিন্ন ষড়যন্ত্রমূলক নাশকতা করছেন। বিবিসির মতো খবরের কাগজ আমি দেখছিলাম, তারা পুরো অ্যাটাকটাকে মিলিটেন্ট অ্যাটাক বলে বিভিন্ন ক্ষেত্রে দাবি করছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বোঝাই যাচ্ছে এই অ্যাটাক নিয়ে এখনো দ্বিধা বিভক্ত। আর এখানেই ভারতবর্ষ চাইছে এই টিআরএফ এর বিপক্ষে যেমন করে হোক রেড নোটিশ জারি করতে, যেন এই টিআরএফ এর আসল সত্যটা আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়। দেখুন, ভারতের তো কিছু পাওয়ার নেই, টিআরএফ ভারতীয় সংগঠনও নয়। ফলে এমন কিছু বিষয় এর ভিতরে লুকিয়ে রাখা আছে যা প্রকাশ পেলে আন্তর্জাতিক স্তরের অনেক দেশেরই হয়তো পোলটা খুলে যাবে, তা ভারতবর্ষ অন্তত বুঝতে পেরেছে। নালে ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিলে 1267 স্যাংশন কমিটির কাছে ভারতবর্ষ এই ধরনের প্রভাব বা এই ধরনের প্রস্তাব এখনই হয়তো করতো না। 3 নম্বর বিষয় যেটা হতে পারে, এই পুরো সংগঠনটির ফিনান্সিয়াল ব্লকেজ করা সম্ভব। ফিনান্সিয়াল অ্যাকাউন্ট যখন চেক করা হবে এই সংগঠনটির, তখন খুব সহজেই বোঝা যাবে এদের আসল ফান্ডিং কোথা থেকে আসে।
জাতিসংঘে যখন প্রথম কাশ্মীরের ঘটনার পর অধিবেশন হয়, তখন জাতিসংঘের স্টেটমেন্টে একটা অদ্ভুত লাইন ছিল, যেখানে বলা হয়েছিল এর পিছনে যারা স্পন্সর্ড আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে এর দায় নিতে হবে। এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন দেখা হবে, পরিষ্কার বোঝা যাবে কোন দেশ থেকে টাকা এসছে, কত টাকা এসছে, এবং এর পিছনে আসলে কত বড় ষড়যন্ত্র জড়িয়ে আছে। জাতিসংঘে ভারতবর্ষ এর জন্যই টিআরএফ কে নিষিদ্ধ করার দিকে এগোচ্ছে। পাল্টা বিরোধিতাও আসবে তা ভারত জানে, এবং তার জন্য ভারতবর্ষের প্ল্যান বি কিন্তু রেডি। কি হবে আমি আপনাদের বলছি। 4 নম্বর হলো, এই সংগঠনটি ট্রাভেল ব্যান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ টিআরএফ আজকে ভারতে আক্রমণ করেছে, কালকে অন্য একটা দেশে করবে। এই যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার যে ছাড়পত্র এই টিআরএফ এর সংগঠনগুলোর কাছে আছে, বিশেষ করে পাকিস্তান চায়নার মদতে, এই পুরো বিষয়টাকে বন্ধ করতে হবে, যা ভারতবর্ষ স্যাংশন কমিটিতে বলবে, এবং 190টা দেশ নিঃসন্দেহে আরো এক নজিরবিহীন ভোটাধিকার ভোট প্রক্রিয়ার দিকে এগোচ্ছে, এটুকু আমি বুঝতে পারলাম। আসলে বিষয়টা অন্য। এর আগে ভারতবর্ষ বুঝে গেছে যে হাফিজ সঈদকে চায়নার মদতে পাকিস্তান দিনের পর দিন কিন্তু সেফগার্ড করার চেষ্টা করে। ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের যদি 22শে এপ্রিল স্টেটমেন্টটা দেখেন, তাহলে দেখবেন তারা পুরো স্টেটমেন্ট জুড়ে টিআরএফ এর নাম কিন্তু উল্লেখই করেনি। যেই টিআরএফ কাশ্মীরের ঘটনার দায় নিয়েছে, যেই টিআরএফ সোশ্যাল নেটওয়ার্ক পোস্ট করে সরাসরি দাবি করেছে যে তারা কাশ্মীরে 26 জন হিন্দু পর্যটককে শেষ করেছে, তাদের নাম কিন্তু জাতিসংঘের এই স্টেটমেন্টে নেই। ভারতবর্ষ চেয়েছিল এদের নাম স্টেটমেন্টে থাকুক, তাহলে হিস্ট্রিতে, ইতিহাসে এদের নাম কিন্তু জঙ্গি তালিকাভুক্ত করা খুব সহজ হয়ে যাবে। চায়না কিন্তু বিরোধিতা করে। চায়না কিন্তু জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার, ভারত কিন্তু পার্মানেন্ট মেম্বার নয়। চায়না খুব সহজেই ভেটো আনতে পারে, জারি করতে পারে। চায়নার বিরোধিতা ভারতের বিরোধিতা থেকে অনেক গুণ শক্তিশালী একটা বিরোধিতা। ফলে সেই পুরো লিস্টে চায়না সেদিন বিরোধিতা করেছিল বলে একাধিক জায়গায় কিন্তু রিপোর্ট বেরিয়েছে। চায়না পাকিস্তানের হয়ে কথা বলেনি, কিন্তু তারা ভারতকেও প্রকাশ্যে সমর্থন করেনি। এটাই হলো ধুরন্ধর মস্তিষ্কের প্ল্যান। ভারতবর্ষ জানে যখন এই টিআরএফ কে নিষিদ্ধ করার কথা ভারতবর্ষ এই স্যাংশন কমিটির সামনে পরের সপ্তাহে বলবে, তখন কিন্তু চায়নার পক্ষ থেকে বিরোধিতা আসবে, যা 2019 সালে এসেছিল লস্কর ই তৈবাকে নিয়ে। ভারতবর্ষ এবার ভেবেছে পাল্টা অ্যাটাকে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি। এই কাশ্মীরের ঘটনার পর ভারতবর্ষের কূটনীতিবিদরা তাদের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, এটা অন্তত বোঝা যাচ্ছে। অনেক বেশি অ্যাটাকিং মোড একটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে বা অ্যাডাপ্ট করতে হবে, অন্তত এই সকল পরিকল্পনায় বোঝা যাচ্ছে। তারা বুঝতে পেরেছেন সকলের মন জুগিয়ে চলা বর্তমান সময় অসম্ভব, সেটাকে মানুষ দুর্বলতা ভাবছে। কাইন্ডনেস কখনোই দুর্বলতা নয়, তা ভারতবর্ষের বিদেশ মন্ত্রক রিয়েলাইজ করতে শুরু করেছে। যদি চায়না ভারতের এই প্রস্তাবে বিরোধিতা করে, তাহলে ভারত কি করবে? এটাই তো বড় প্রশ্ন। ভারতের প্ল্যান বি রেডি। এতদিন যে দেশ আসলে মুসলিম সংখ্যালঘুদের দিনের পর দিন অত্যাচার করেছে, সেই অত্যাচারের কাহিনী এবার আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করবে ভারত, এবং আমার দৃঢ় বিশ্বাস এটা ভারতের অন্যতম কূটনৈতিক মাস্টার প্ল্যান। চায়নাকে ঠিক কিভাবে বিপাকে ফেলতে চায় ভারত? ভারতের স্ট্র্যাটেজিটা কিন্তু মারাত্মক। চায়নাতে জিংজিয়াং বলে একটি প্রদেশ আছে, যেখানে চায়নার ম্যাক্সিমাম মাইনরিটিদের বসবাস। এই মাইনরিটিদের মধ্যেও উইঘুর মুসলমান আছে, যারা চায়নার মধ্যে প্রধান সংখ্যালঘু তালিকার মধ্যে অন্যতম। এই পার্টিকুলারলি উইঘুর মুসলমানদের উপর দিনের পর দিন অত্যাচার করে চাইনিজ সরকার। বিবিসিতে প্রকাশিত কি হয়েছিল জানেন? 2015 সালে স্যাটেলাইটে দেখা গেছে এই জিংজিয়াং প্রদেশটি শূন্য ছিল, কোনো মেজর কনস্ট্রাকশন চায়না করেনি। 2018 সালে দেখা যাচ্ছে চাইনিজরা পার্টিকুলারলি ওই জিংজিয়াং প্রদেশে একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করতে শুরু করে। 2020-তে দেখা যাচ্ছে ওই পার্টিকুলার জিংজিয়াং প্রদেশে এক বৃহৎ বড় ডিটেনশন ক্যাম্প তৈরি করে চায়না। কেন? কারণ ডিটেনশন ক্যাম্পে জেলখানার মধ্যে বন্দি করে চাইনিজ সরকার উইঘুর মুসলমানদের আটকে রেখেছে জেলের কয়েদি করে। এই খবর বিবিসি প্রথম কিন্তু ব্রেক করেছে। ভারতবর্ষ চাইছে আন্তর্জাতিক ইস্যু করতে এটা। তাহলেই বোঝা যাবে চাইনিজ ক্ষমতা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। চাইনিজ মিডিয়া সেই খবরগুলি বাজারে আনতে পারে
যেটা তাদের সরকার চায়, এবং ম্যাক্সিমাম মিডিয়া সেখানে গভর্নমেন্ট স্পন্সর্ড মিডিয়া। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এক একটা মিডিয়া এক এক রকম তথ্য আমাদের সামনে নিয়ে আসে, ফলে আমরা অনেক কথা জানতে পারি। আন্তর্জাতিক স্তরে এমন কথা পৌঁছায় যা নিয়ে ভারতের সমালোচনা করা হয় বিভিন্ন ক্ষেত্রে। বৃহত্তর ডেমোক্রেসিতে এটা হতেই পারে, কিন্তু চাইনিজ মিডিয়া সরকারের এই ধরনের নোংরা জিনিসগুলোকে কিন্তু এতদিন বিভিন্ন ক্ষেত্রে চেপে রেখেছিল। বিবিসি করেছিল 2015, 2018 এবং 2020 সালে। যদি ভারতবর্ষকে পাল্টা অ্যাটাক চায়না টিআরএফ নিয়ে করে, তাহলে ভারত সরকার এই উইঘুর মুসলমানদের করুণ কাহিনী আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করবে। তাহলেই চায়না বুঝতে পারবে ভারতের আসল দম কতটা। অনেকে আরো অনেক কিছু অ্যাডভাইস দিয়েছেন এই সময়। তারা সরাসরি বলেছেন ভারতবর্ষের উচিত তাইওয়ানকে নিয়ে মুখ খোলা। তাইওয়ান এপিসোড চায়নার অন্ধকার অংশের মধ্যে পড়ে, তাইওয়ানকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলুক ভারত। অনেকে আবার এটাও বলেছেন তিব্বতকে নিয়েও চায়নার বিপক্ষে মুখ খোলার এটাই সেরা সময়। যারা মাদ্রাসা স্টুডেন্টকে যুদ্ধে ব্যবহার করে, মাদ্রাসা স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করে জঙ্গি সংগঠনের অন্যতম সদস্যতে পরিণত করে, সেই সকল মদতদাতাদের প্রকাশ্যে আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করার সময় ভারতের এসেছে। অনেক হয়েছে কাইন্ডনেস, পাল্টা অ্যাটাকই এই মুহূর্তে প্রয়োজন বলে একাধিক বিশেষজ্ঞ মনে করছেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মত। ধন্যবাদ।